অন্ধকার যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন ধ্রুবতারা হয়ে কেউ একজন ঠিকই আলোর পথ দেখায়। মাঝে মাঝে অপরিচিত এক টুকরো দয়াও মরুভূমিতে বৃষ্টির মতো মনে হয়। এটি কেবল একটি ছেলের ঘুরে দাঁড়ানোর গল্প নয়, বরং এটি হলো নিষ্ঠুর সমাজের চোখে চোখ রেখে এক অকুতভয় মেয়ের মানবিকতা রক্ষার লড়াই। যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয় তখন এক রাতের একটুখানি আশ্রয় কিভাবে একটি মৃতপ্রায় আত্মাকে পুনর্জন্ম দিতে পারে, সেই চিরন্তন সত্যের এক অনন্য দলিল এই কাহিনী। সিরাজগঞ্জ স্টেশনের সেই রাতে এক অদ্ভুত ঠান্ডা ছিল, এমন এক ঠান্ডা যা শুধু বাতাসে ছিল না, বরং মানুষের হাড়ের ভেতরে ঢুকে আত্মাকেও কাঁপিয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্ম নম্বর ৩-এর কোনায়, যেখানে হলুদ রঙের একটি টিমটিমে টিউবলাইট সব সময় আধো ঘুমে থাকত, সেখানেই একটা ছেলে বসেছিল। নাম তার আকাশ, বয়স বড়জোর ১৯। তার জামাকাপড় ধুলো আর ঘামে চটচটে হয়ে শরীরে লেপ্টে ছিল, শার্টের হাতা ছিল ছেঁড়া। তার পেট এতটাই খালি ছিল যে ভেতর থেকে আসা ক্ষুধার গর্জন তাকে নিজেই লজ্জিত করছিল। আকাশ বারবার নিজের দুই হাঁটু বাহু দিয়ে জড়িয়ে গুটিসুটি মেরে বসেছিল, যেন নিজেকে ছোট করে দুনিয়ার নজর থেকে বাঁচিয়ে নিতে চায়। আশেপাশের মানুষ আসা যাওয়া করছিল, কেউ তাকে দেখছিল, কেউ দেখছিল না। এই ভিড়ের মাঝখানে এক মেয়ে ধীরে ধীরে হাঁটছিল। নাম তার তানিয়া, বয়স ২১। সিরাজগঞ্জে নার্সিং পড়ত সে। প্রতিদিনের মতো সেদিনও তার ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। সারাদিনের দৌড়ঝাঁপে তার মাথা ছিল ভারী, আর মন ছিল তার চেয়েও বেশি ভারী। কোথাও দূর থেকে কোনো চাওয়ালার কেটলির বাঁশির শব্দ আসছিল, আর মাঝে মাঝে ট্রেনের চাকার খড়খড়ানি। তানিয়া দ্রুত পায়ে স্টেশনের বাইরের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার নজর প্ল্যাটফর্মের ওই কোনায় গিয়ে আটকে গেল। আকাশের মুখ সে প্রথমবার স্পষ্ট দেখতে পায়নি, কারণ ছেলেটি মাথা নিচু করে বসেছিল। কিন্তু কিছু একটা ছিল, এমন কিছু যা মোটেও সাধারণ ছিল না। তানিয়া প্রথমে নিজের মনে মনে বলল, না, দেরি হয়ে যাচ্ছে, বাবা অপেক্ষা করবেন। আর এই স্টেশন, এখানে কত শত মানুষকেই তো দেখা যায়। সে নিজেকে এটাই বোঝালো, যেভাবে প্রতিটি সংবেদনশীল মানুষ নিজেকে বোঝায় যে সবার কষ্টের দায়িত্ব নিতে গেলে তুমি নিজেই এক সময় ভেঙে পড়বে। কিন্তু সে আর সামনে এগোতে পারল না। তার পা যেন আপনিই পেছনের দিকে ঘুরে গেল। ধীরে ধীরে সে আকাশের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সে খুব হালকা স্বরে জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? তার কণ্ঠে কোনো আদেশ ছিল না, ছিল শুধু এক সহজ গভীর চিন্তা। আকাশ মাথা তুলল। প্রথমবার তার চোখ তানিয়ার চোখের সঙ্গে মিলল, আর সেই মুহূর্তেই তানিয়ার মনে হলো সে যেন কোনো মানুষের চোখে নয়, বরং কোনো ধ্বংস হয়ে যাওয়া বসতভিটার ছাই ভস্মে উকি দিচ্ছে। আকাশের চোখ লাল ছিল, কিন্তু কান্নার কারণে নয়, নির্ঘুম রাত আর ভয়ের কারণে। তার চোখে এক অদ্ভুত আকুতি ছিল। সে কিছুই বলল না। তানিয়া বলল, ভয় পেও না, আমি শুধু চাই তুমি এই পানিটুকু খেয়ে নাও। আকাশ একবার বোতলের দিকে তাকালো, একবার তানিয়ার মুখের দিকে। এক মেয়ে একা রাতের স্টেশনে তার পাশে বসে আছে, এই দৃশ্য আকাশের কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল। তার গলা দিয়ে খুব ক্ষীণ স্বরে বের হলো, কেন? মাত্র একটি শব্দ, কিন্তু তাতে ছিল সারা জীবনের চোট। কেন আমাকে সাহায্য করছো? তানিয়া কয়েক সেকেন্ড চুপ থাকলো। তার কাছে বড় কোনো উত্তর ছিল না। সে ধীরে থেকে বলল, কারণ তোমার জায়গায় যদি আমার ভাই হতো, তবে আমি চাইতাম কেউ যেন তাকে এভাবে একা না ছাড়ে। এটি শোনা মাত্রই আকাশের চোখ হঠাৎ ভিজে গেল। সে দ্রুত চোখের পলক ফেলল, যেন চোখের জল ভেতরে ঠেলে দিতে যায়। কিন্তু কিছু কান্না এমন থাকে যা ভেতরে আটকে থাকে না, তারা বাইরে এসেই নিঃশ্বাস নেয়। আকাশ বোতলটি নিল এবং দুই হাতে শক্ত করে ধরল, যেন কেউ তা ছিনিয়ে না নেয়। সে এক ঢোক গিলল, তারপর দ্বিতীয় ঢোক, আর যেমন যেমন পানি তার গলা দিয়ে নিচে নামছিল, তানিয়ার মনে হলো যে হয়তো প্রথমবার কেউ ছেলেটির ভেতরের ভয় কিছুটা হলেও কমাতে পেরেছে। তানিয়া আশেপাশে তাকালো। স্টেশনের ভিড় এখন অনেকটা কমে গেছে। কিছু মানুষ চা খেতে খেতে তাকে দেখছিল। কারোর চোখে ছিল প্রশ্ন, রাতের বেলা এক মেয়ে এক ছেলের সাথে? সিরাজগঞ্জ বড় শহর হলেও মানুষের চিন্তা অনেক সময় ছোট মফস্বলের মতো সংকীর্ণ হয়। সে বুঝতে পারছিল, যদি সে এখন উঠে চলে যায়, তবে ছেলেটি আবার সেই অন্ধকারের অতলে তলিয়ে যাবে। আর যদি সে একে সাথে নিয়ে যায়, তবে কাল কারোর মুখ বিষ উগরাবে। তার ভেতরে দুটো কণ্ঠ যুদ্ধ করছিল, একটি সমাজের, অন্যটি তার আত্মার। সে খুব ধীরে এবং অনেক ভেবে বলল, তোমাকে কোথায় যেতে হবে? আকাশ মাথা নিচু করে নিল। তার উত্তর এমন ছিল যেন কেউ তার নামের সাথে সাথে তার ঠিকানাটাও কেড়ে নিয়েছে। সে বিড়বিড় করল, কোথাও না। তানিয়া জিজ্ঞেস করল, তোমার গ্রাম কোথায়? আকাশ শুধু বলল, কাছেই, কিন্তু আমি আর কখনোই সেখানে ফিরে যেতে পারবো না।
সে আর কিছু বলতে পারল না, যেন কথা বললেই তার ভেতরের কোনো পুরনো ক্ষত ফেটে রক্তক্ষরণ শুরু হবে। তানিয়া এক দীর্ঘশ্বাস ফেলল। তার মাথায় বাবার মুখ ভেসে উঠল, অসুস্থ, ক্লান্ত আর সমাজকে জমের মতো ভয় পাওয়া একজন বাবা। সে জানত বাবা প্রথমে মানা করবেন, প্রতিবেশীরা কি বলবে, এটিই হবে বাবার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। সে আকাশের দিকে তাকিয়ে খুব ধীরেই কিন্তু খুব পরিষ্কার গলায় বলল, দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি এভাবে এখানে পড়ে থাকতে পারো না। সকাল পর্যন্ত আমার বাড়িতে থাকো, সকাল হলেই তুমি যদি চাও তবে তোমার গ্রামে চলে যেও। আকাশ তার দিকে তাকালো, যেন কেউ তাকে স্রেফ কথা নয়, একটা আশ্রয় দিয়ে দিয়েছে। তার ঠোঁট কাঁপছিল, সে কিছু বলতে চেয়েছিল, হয়তো ধন্যবাদ, হয়তো আমি এর যোগ্য নই, কিন্তু তার আওয়াজ বের হলো না। তানিয়া প্রথমবার অনুভব করল যে একটি বাক্য, সকাল পর্যন্ত আমার বাড়িতে থাকো, কখনো কখনো কারো সারা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে উঠল এবং আকাশকে ইশারা করল, চলো। আকাশ ইতস্তত করল, তার শরীর যেন ভারী হয়ে গিয়েছিল। তানিয়া এক কদম এগিয়ে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, স্রেফ আমার সাথে চলো। আকাশ মাথা নাড়ল, সে ধীরে ধীরে উঠল। তার পায়ে চটিটাও ঠিক মতো ছিল না, কিন্তু সিরাজগঞ্জ স্টেশনের বাইরে পা রাখার সময় তার মনে এক চিলতে আশা উকি দিচ্ছিল, যা ভয় পেতে পেতেই চলতে শুরু করেছিল। তানিয়ার ঘর ছিল সিরাজগঞ্জের এক পুরনো পাড়ায়, 2 কামরার ছোট্ট বাড়ি, যার দেয়ালে লোনা ধরার হালকা ছাপ ছিল। দরজার পাশে তুলসীর একটি টব রাখা ছিল। ঘরের জানালা দিয়ে হালকা আলো বাইরে আসছিল। ভেতরে তার বাবা মকবুল সাহেব কাঠের পুরনো চেয়ারে বসে কাশছিলেন। তানিয়া দরজা খুলতেই তার নজর সরাসরি আকাশের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য ঘরটিতে নিস্তব্ধতা নেমে এলো। মকবুল সাহেবের চোখে প্রশ্ন ছিল, এ কে? তানিয়া ধীরে থেকে বলল, বাবা, ও স্টেশনে একা ছিল, আজ রাত এখানেই থাকবে, সকালে চলে যাবে। সে ইচ্ছা করেই কথা ছোট রাখল। মকবুল সাহেব আকাশকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার মুখে কঠোরতা ছিল না, কিন্তু চিন্তা ছিল, সমাজ আর মেয়ের সম্মানের চিন্তা। তিনি বললেন, তানিয়া, লোকে কি বলবে? এই প্রশ্নটি তিনি মেয়ের চেয়ে নিজেকেই বেশি করেছিলেন। তানিয়া বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, লোকে তো বলবেই বাবা, কিন্তু ওকে যদি আজ রাতে ওভাবে ফেলে আসতাম, তবে আমি নিজেকে কি জবাব দিতাম? মকবুল সাহেব চুপ হয়ে গেলেন। তার নীরবতায় সম্মতি আর ভয় দুই ছিল। তানিয়া আকাশকে ভেতরে আসার ইশারা করল। আকাশ চটি খুলে কোনায় দাঁড়িয়ে রইল। দেয়ালে তানিয়ার মায়ের ছবি দেখে আকাশ নিজের মায়ের কথা ভেবে চোখ নামিয়ে নিল। তানিয়া রান্নাঘর থেকে ডাল আর লুটি নিয়ে এলো। থালাটি যখন সামনে রাখল, আকাশ অপলক তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, আমি কি খেয়ে নেব? তানিয়া বলল, হ্যাঁ, তোমার জন্যই, আরামে খাও। প্রথম লোকমাটা মুখে দিয়েই আকাশের চোখ দিয়ে জল পড়ল। সে মাথা নিচু করে খেল, যেন কেউ চোখের জল না দেখে। সে বিড়বিড় করল, অনেকদিন পর কেউ এভাবে নিজের হাতে খাবার দিল। মকবুল সাহেব সব দেখছিলেন। তার মন নরম হল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? আকাশ বলল, আকাশ। মকবুল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ি কোথায়? আকাশ বলল, কাছেই গ্রাম, কিন্তু এখন আর কোনো ঘর নেই। মকবুল সাহেব আর কোনো প্রশ্ন করলেন না। রাত বাড়লে তানিয়া মেঝেতে চাদর বিছিয়ে দিল এবং বলল, তুমি এখানে শুয়ে পড়ো, বাইরে ঠান্ডা, আর এখানে কেউ তোমাকে বের করে দেবে না। সকালের কথা সকালে দেখা যাবে। আকাশ শুয়ে পড়ল। তার বিশ্বাসই হচ্ছিল না সে 4 দেয়ালের ভেতরে আছে। তানিয়া আর আকাশ কারোরই চোখে ঘুম ছিল না। তানিয়া ভাবছিল কাল প্রতিবেশীরা কি বলবে, আর আকাশ ভাবছিল কাল তার ভাগ্যে কি লেখা আছে। সকালে মকবুল সাহেব যখন দরজা খুললেন, পাড়ার সব আওয়াজ ঘরে ঢুকে পড়ল। তানিয়া রান্নাঘরে চা বানাচ্ছিল। বাইরে থেকে হঠাৎ প্রতিবেশী জোহরা খাতুন চিৎকার করে ডাকল, মকবুল সাহেব, রাতে কে ছিল ঘরে? আমরা সব দেখেছি। আপনার মেয়ে লোকে কথা শোনাবে, সাহায্য করার সময়ও আজকার ভেবেচিন্তে করতে হয়। মকবুল সাহেব লজ্জিত হয়ে নিচু স্বরে বললেন যে স্রেফ সাহায্য করেছেন, কিন্তু জোহরা খাতুন টিপ্পনি কাটা থামালেন না। আকাশ সব শুনছিল। সে চায়ের কাপটি রেখে দিয়ে বেরিয়ে এলো এবং বলল, আমি চলে যাচ্ছি, আমার জন্য আপনাদের বদনাম হচ্ছে। তানিয়া কড়া সুরে বলল, তোমার জন্য নয়, মানুষের কুৎসিত চিন্তার জন্য। মকবুল সাহেব অসহায়ভাবে বললেন, বাবা, তোমার যাওয়াই এখন ঠিক হবে। আকাশ মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার সময় তানিয়া হঠাৎ তার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, শোনো আকাশ, মনে রেখো, তুমি কারোর বদনাম নও, তুমি স্রেফ একজন মানুষ যার সাহায্যের প্রয়োজন ছিল। আকাশ গ্রামে ফিরে দেখল তার নিজের চাচা সব জমি দখল করে নিয়েছে। তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল,
কিন্তু আকাশ সেখানেই থাকার চেষ্টা করল। কিছুকাল পর সে তানিয়ার একটি চিঠি পেল, যেখানে লেখা ছিল, তুমি নিজের জন্য ফিরে এসো, কারোর বদনাম হয় নয়, নিজের আত্মসম্মান গড়ো। এই চিঠিটিই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। 2 বছর কেটে গেল। আকাশ হাড় ভাঙা খাটুনি করে পড়াশোনার কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করল। সে সিরাজগঞ্জে ফিরে এলো তানিয়াকে দেখতে। দেখল মকবুল সাহেব মারা গেছেন। তানিয়া এখন হাসপাতালে নার্স। সে হাসপাতালে গিয়ে তানিয়ার সামনে দাঁড়ালো। তানিয়া অবাক হয়ে বলল, আকাশ? আকাশ পকেট থেকে সেই পুরনো চিঠিটি বের করে বলল, আমি ফিরে এসেছি, যেমনটা তুমি লিখেছিলে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে, আমি হয়তো আজ এখানে বেঁচে থাকতাম না। তানিয়া হাসল এবং বলল, আর তুমি যদি নিজেকে ছেড়ে দিতে, তবে আমার সিদ্ধান্তটাও ভুল প্রমাণিত হতো। সিরাজগঞ্জের সেই হাসপাতালে 2 জীবনের এক নতুন ভোরের সূচনা হলো। আর হ্যাঁ, সবাই শুনি আগের গল্পের ভিতরে যতগুলো সাবস্ক্রাইব আসছিল, আমরা আমাদের কথা মতো সবাইকে ইফতার করিয়েছি। এবং আজকে যেই ভিডিওটা আপলোড করব, সেই ভিডিও থেকে আজ যতগুলো সাবস্ক্রাইব আসবে, ততগুলো গরিব অসহায়কে ঈদের কেনাকাটা করার জন্য ব্যবস্থা করে দেব। এখন আপনার একটা সাবস্ক্রাইব হতে পারে একজন অসহায় গরিবের কেনাকাটার মাধ্যম। ধন্যবাদ।